আপনাদের সবাইকে স্বাগতম জার্নাল ডায়ালগ অনুষ্ঠানে। সাথে আছে আমি রাজীবুল ইসলাম। আজ কথা বলবো নতুন রাষ্ট্রপতি নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। বস, আপনাকে স্বাগতম ঢাকা জার্নাল স্টুডিওতে। অনেক ধন্যবাদ। 1991 সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ভোটাভুটির মাধ্যমে। এরপর টানা 7 জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এরপর দ্বিতীয়বারের মতো এবার ভোট হলো। কেমন লাগছে, কিভাবে দেখলেন নির্বাচনটা? আপনার মাধ্যমে এবং ঢাকা জার্নালের পক্ষ থেকে প্রথমেই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার তার, এর মধ্যে তার জীবনে অনেক চড়াই উতরে গেছে এবং আজকে তিনি দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, এই জন্য তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। 1991 সালে স্বৈরাচারের পতনের পরে, এরশাদ সরকারের পতনের পরে যে প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। তখন আব্দুর রহমান বিশ্বাস বিএনপির ক্যান্ডিডেট ছিল এবং আওয়ামী লীগের ছিল বদরুল হায়দার চৌধুরী। আপনি জানেন সেখানে সংসদ সদস্যের পার্থক্যটা খুব কম ছিল। বিএনপি এবং জামাত মিলে 151 জনের কিছু বেশি, এবং বড় একটা বিরোধী দল ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে দিয়েছিল, ফলে একটা বেশ জমজমাট আয়োজন ছিল। স্বাভাবিক কারণেই বিএনপির প্রার্থী জয়লাভ করেছিলেন, কারণ তারা সংখ্যায় বেশি ছিলেন। কিন্তু তারপরে আমরা দেখেছি যে আর কখনো সেইভাবে নির্বাচন হয়নি। যেহেতু একক প্রার্থী থাকতেন, মানে যেটাকে বলে ট্রেজারি বেঞ্চের, মানে সরকার দলের, তখন আর বিরোধী দল কোনো প্রার্থী না দেওয়ায় এটা এককভাবে নির্বাচন হয়ে গেছে, বিনা ভোটের নির্বাচন হয়েছে। এবার যেহেতু বিরোধী দলের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে, তাই প্রত্যক্ষ ভোটের আয়োজন করা হয়েছে। আপনি জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ধারাটি হলো যে সংসদ সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, এবং যিনি রাষ্ট্রপতি হবেন তিনি একজন সংসদ সদস্য হবার জন্য যে কোয়ালিটি, যে কোয়ালিফিকেশনস থাকে, গুণাবলী থাকে, সেগুলো যেন তার মধ্যে থাকে। এবং সেই বিবেচনাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনারা দেখেছেন যে তিনি ভিতরেই ছিলেন সংসদে, যেহেতু তিনি সংসদের একজন সদস্য এবং মন্ত্রী, এবং যেটা ধারণা করা হয়েছিল সেটাই হয়েছে প্রত্যক্ষ ফলাফল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, কারণ এই সংসদে বিএনপির একটি 2/3 মেজরিটি আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আমরা ভোটটা দেখলাম এবং আমার কাছে মনে হয় যে বিএনপি একটি ভালো একজন ভালো ব্যক্তিকে নির্বাচিত করেছে। এখানে আমি আরেকটু যোগ করি যে বিএনপির ভোট সংখ্যা ছিল 247টি, আর জামায়াতের নেতৃত্বাধীন ভোট ছিল মাত্র 90টি। মানে জামায়াত হেরে যাবে, তারপরও তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করলো? না, আমার কাছে যেটা মনে হয় যে জামাত ইসলাম একটি ভালো কাজ করেছে, 11 দলীয় জোট একটি ভালো কাজ করেছে, যে তারাও তাদের একজন প্রার্থী দিয়েছে। তারা জানে, কিন্তু তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে চেয়েছে এবং গণতান্ত্রিকভাবে যাতে নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, সেটা তারা করতে চেয়েছে। আমি মনে করি বিরোধী দল হিসাবে একটা টেস্ট কেস হিসাবে গেছে। তবে এখানে একটা কথা আমি আপনাকে বলে দিই, সংবিধানের 70 অনুচ্ছেদ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই নির্বাচনে। যদি 70 অনুচ্ছেদ মানে ফ্লোর ক্রসিং ইস্যুটা না থাকতো, তাহলে বিরোধী দলের প্রার্থী কিন্তু কোনো কোনো জায়গায় জিতেও যায়, কিন্তু বাংলাদেশে অবশ্য সেই সুযোগ নেই। 70 অনুচ্ছেদের কারণে দলের বাইরে গিয়ে ভোট দিলে সদস্য পদই থাকবে না। এইটা একটা সেফগার্ড বাংলাদেশের সরকারি দলের জন্য সংসদে, যে দলের সংসদ সদস্যরা মনোপুত না হলেও কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ দলীয় বৈঠকে কান্না করেছেন। তার যেই সহযোদ্ধারা ছিলেন তাদের সাথে কথা বলে আবেগে আপ্লুত, চোখে পানি পড়েছে। এটা কি তার সুখের কান্না, নাকি পরবর্তী ধাপে যাওয়ার জন্য যে একটা বড় চ্যালেঞ্জ সেটার জন্য? না, সুখের কান্নাই। উনি আবেগ আপ্লুত হয়েছেন, যেহেতু দীর্ঘ সময় রাজনীতি করেছেন, মাঠে থেকেছেন। আপনি জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় অসুস্থ ছিলেন, কারাগারে ছিলেন, এবং তারেক রহমান দেশের বাইরে ছিলেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন। দলটাকে টেনে নিয়ে গেছেন কিন্তু মির্জা ফখরুল একাই। তিনি 11 বার জেল কেটেছেন বিগত সরকারের আমলে, ফলে বারবার তাকে জেলে যেতে হয়েছে। জেল থেকে ফিরে তার স্ত্রীও কিন্তু অসুস্থ, একজন ক্যান্সারের রোগী, কিন্তু তিনি কিন্তু রাজনীতিতে অত্যন্ত, আমি বলবো যে সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে
দলের রাজনীতিটা করে গেছেন এবং মহাসচিব হিসেবে ও কিন্তু তিনি শুধু নয়, আমি বলবো যে দলের একজন মুরব্বী হিসাবে ভূমিকা রেখেছেন। এই কারণেই বিপদের সময় যারা তার সাথে ছিল তাদের সামনে তিনি একটু আবেগ আপ্লুত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগে তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে আমি যদি রাষ্ট্রপতি হই তারপরেও মানুষের জন্য, যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তাদের জন্য আমি কাজ করে যাব। এই কাজ করাটা তার জন্য কঠিন হবে না সহজ হবে? না, দলীয় সমর্থনই তো তিনি পেয়েছেন, তিনি দল করেছেন, দলের প্রার্থী হিসেবে জিতেছেন এবং তার উপর আস্থা রেখেছে সরকার, এবং তিনি বয়স জ্যেষ্ঠ মানুষ। ফলে রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারেন, যদিও সংবিধানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা খুব সীমিত। তাকে বেশিরভাগ কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শে, এবং সরকার দল যেভাবে চায় তাকে সেভাবেই, মন্ত্রিপরিষদ যেভাবে চায় তাকে সেভাবে কাজটা করতে হয়। আমাদের যে সংসদীয় গণতন্ত্রটা, এই জায়গায় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এখানে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতির হাতে সেভাবে কোনো ক্ষমতা নেই। তবে রাষ্ট্রপতির হাতে দুটি ক্ষমতা আছে, তিনি সংসদ ভেঙে দিতে পারেন, তিনি প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। আমার বিশ্বাস, এবং এটা কিন্তু একটা খুব বড় কাজ প্রধান বিচারপতি নিয়োগ করা, আইনের শাসন যদি আপনি চিন্তা করেন তাহলে বিচার বিভাগ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে সে একটি বড় ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রপতি আবার কিন্তু রাষ্ট্রের অভিভাবক। যখন কোনো সংকট দেখা দেয় তখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ প্রত্যেকেই বলে যে আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি। হস্তক্ষেপ বলতে আর কিছুই না, রাষ্ট্রপতি এখানে অভিভাবক হিসেবে যা বলবেন সেটা যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আরেকটি বিষয় হলো প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকে। তিনি সার্চ কমিটি করতে পারেন, সেখানে ভালো ভালো লোকদেরকে নিতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতি একজন অভিভাবক রাষ্ট্রের, তিনি শুধু প্রধান ব্যক্তি নন, তিনি কিন্তু একই সাথে সব মানুষের অভিভাবক, সব দলের অভিভাবক। সেখানে একটা দল মত নির্বিশেষে তিনি যদি এসবের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে আপনি যে প্রশ্ন করেছেন দেশ ও জনগণের জন্য করা, সেটা হয়ে উঠবে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে যদি বিএনপি অন্য কাউকে প্রার্থিতা দিত তাহলে কি একটু সমালোচনা হতো? যেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সবাই সমর্থন জানিয়েছে, কেউ আজ পর্যন্ত আমি শুনি নাই যে তার বিরুদ্ধে কেউ নেগেটিভ কথা বলেছে। সবাই তাকে সমর্থন দিয়েছে, তার প্রশংসা করেছে। মানে সবাই বলেছে যে এতদিন পরে একটা যোগ্য প্রার্থী পেল, মানে যোগ্য রাষ্ট্রপতি হতে যাচ্ছে বাংলাদেশে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে যদি অন্য কেউ যদি আসতো তাহলে একটু সমালোচনা হতো কিনা, আর এখানে বিএনপি একটা বুদ্ধিমত্তার খেলা খেলেছে কিনা? প্রথম কথা হলো যে কাকে বিএনপি দিত, এটা তো বিএনপির সিদ্ধান্ত। মির্জা ফখরুলকে দেওয়ার মাধ্যমে এটা বুদ্ধিমত্তার পরিচয় শুধু না, আমি বলবো যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে বিএনপি। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই দিয়েছে, দলের মধ্যে দলের বাইরে তার গ্রহণযোগ্যতা আছে, মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে, তার সমালোচনা কম, প্রত্যেকে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, এটা একটা দিক। কিছু লোক কিছু কথা তো বলবেই, সেটা আমরা সবসময় জানি। অন্য কাউকে দিলে কি হতো সেটা নির্ভর করছে ব্যক্তির উপরে। বিএনপিতে যে মির্জা ফখরুল ছাড়াও যে গ্রহণযোগ্য ব্যক্তি নেই তা তো বলা যাবে না। দলের ভিতরে অথবা দল সমর্থিত ব্যক্তি, কোনো একাডেমিশিয়ান, সেটা হয়তো ভাবা যেত, তাহলে সমালোচনা কীরকম হতো এটা আসলে আন্দাজ করা মুশকিল। তবে আমি বলবো চয়েস রাইট হয়েছে। বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, মির্জা ফখরুল ইসলামের হাত ধরে সেই সংস্কৃতিটা একটু পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, এইটাই হলো প্রত্যাশার জায়গাটা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাবে কিনা। আমাদের রাজনৈতিক সংস্কৃতি হলো প্রতিহিংসা, আমাদের রাজনীতি হলো সবসময় বিরোধিতা। বিরোধী দল সরকারি দলের সমালোচনা করবে কিন্তু কোনো কিছু গ্রহণ করবে না, আর যিনি সরকারে যাবেন তিনি সব নিয়ে নেবেন। মানে ইংরেজিতে একটা প্রবাদ আছে, উইনার টেক অল, যে জিতে সে সব নিয়ে যায়, যে হারে সে সব হারায়। কিন্তু গণতন্ত্রে ওয়েস্টমিনিস্টার সিস্টেম অফ ডেমোক্রেসি যেটা, সেখানে তো তা নয়। আসলে সেখানে বলা হয় যে বিরোধী দল বরং বেশি সুবিধা পাওয়ার কথা, তাদেরকে বিভিন্ন কমিটিতে রাখা। এমনও তো আছে পৃথিবীর নানা, ভারতেই আছে, যে স্ট্যান্ডিং কমিটি যেগুলো হয়, স্থায়ী কমিটিগুলো, সেগুলোর কিন্তু বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়াদি সেখানে কিন্তু বিরোধী দল থেকে বেশি সদস্য নেওয়া হয় যাতে স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু এটা তো সংসদ না, সারা দেশের রাষ্ট্রপতি উনি। সুতরাং উনি যদি চান এই যে হিংসা, প্রতিহিংসা, সহিংসতার যে রাজনীতি, তার বাইরে রাজনৈতিক সংস্কৃতিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, মানে হিংস্রতা থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকুক,
প্রতিহিংসা যেন না থাকে, এই জায়গাগুলোতে রাষ্ট্রপতির ভূমিকা আছে। এবং কিছুটা হইলেও আমি বলবো যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসবে। কারণ হলো, যারা আগে রাষ্ট্রপতি হয়েছে, বিশেষ করে ওনার ইমিডিয়েট পাস্ট যিনি ছিলেন, একটু আগেই যিনি ছিলেন, শাহাবুদ্দিন সাহেব, ওনার ব্যক্তিগত ভাবমূর্তির চাইতে মির্জা ফখরুলের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল। ব্যক্তিগত গ্রহণযোগ্যতার চাইতে মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেশি। সুতরাং এই গ্রহণযোগ্যতা ভাবমূর্তিকে কাজে লাগাতে পারলে রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনা সম্ভব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আসলে বিএনপির একজন পরীক্ষিত নেতা। এই রাষ্ট্রপতি পদে তাকে বসানোর পরে তার যে সারা জীবনে যে কষ্ট, দলের জন্য ত্যাগ, একটা সুন্দর একটা ফিনিশিং একটা রেজাল্ট পেল কিনা? হ্যাঁ, অবশ্যই। দীর্ঘ সময় তিনি আন্দোলনের ছিলেন, দল করেছেন, তিনি 60-এর দশকে ছাত্র আন্দোলন করেছেন, তিনি কিন্তু শিক্ষকতাও করেছেন এক সময়। কিন্তু শিক্ষকতা করলেও রাজনীতি কখনো ছাড়েন, এবং তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। সব কিছু মিলিয়ে আজকে দীর্ঘ পথ পরিক্রমায় তিনি এসে আমাদের সকলের উপরে বসেছেন, নির্বাচিত হয়েছেন, জনগণের ভালোবাসা পেয়েছেন, রাষ্ট্রের দলের ভালোবাসা পেয়েছেন, মানুষের পেয়েছেন। এবং আশা করছি আমরা যে এটার মাধ্যমে তাকে বিএনপি, আমি বলবো যে দীর্ঘ সময় তার ত্যাগের প্রতিদান দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ঢাকা জার্নালের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে আজকের জার্নাল ডায়ালগ অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য বস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ।